আজকের প্রথম টপিক হলো স্পেকট্রোফটোমিটারের সংজ্ঞা। স্পেকট্রোফটোমিটারটা কি? তোমরা জানো সাধারণ বর্ণালী আলো একবর্ণী আলো হয়। একবর্ণী আলো এখানে সাতটা বর্ণ বেরিয়ে আসা বলতে বলি। এটা ছাড়া অনেক আলো থাকে। আমাদের মেডিকেল ল্যাবরেটরিতে কোনো অ্যানালাইজার বা কোনো প্যারামিটার কোনো নমুনা পরীক্ষার জন্য সাধারণত নির্দিষ্ট মানে একটা বর্ণের আলো প্রয়োজন হয়। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণের আলো প্রয়োজন হয়। এখন আমাদের সবাইভাবে এক বর্ণের আলো আমরা উৎপন্ন করতে পারি না, মানে সবাইভাবে উৎপন্ন হয় না। সূর্য থেকে আলো আসে বা ভারত থেকে বা লাইট থেকে আলো হয়, এটা যে সকল আলো মিশ্রণ। সুতরাং আলাদাভাবে আমাদের এক বর্ণের আলোটাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। সেই কাজটা কি করবে? আগে বলছি মনোক্রোমাটর, গত ক্লাসে বলছিলাম মনোক্রোমাটর সে কি করে বর্ণালীর আলো থেকে সাধারণ বর্ণালী থেকে এক বর্ণের আলোতে পরিণত করবে। এখন এই কাজটা এখানে করা হলো এই মনোক্রোমেটিক বিকিরণকে পৃথক করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্পেকট্রোফটোমিটার বলা হয়। তো এখানে কথাটা ওই একই কথা, শুধু একটু বইয়ের ভাষায় বলছে কি মনোক্রোমেটিক বিকিরণ। মনোক্রোমেটিক কি করে যে অনেকগুলো বর্ণ আলো সমষ্টি থেকে বা যৌগিক আলো থেকে বা মিশ্র আলো থেকে এক বর্ণী আলোতে রূপান্তরিত করে। তাহলে মনোক্রোমেটিক বিকিরণকে আলাদা করার জন্য পৃথক করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। কথা বোঝা গেছে? যদি একটা লাইট একটা বাল্ব জ্বালাই সেখান থেকে কয় ধরনের আলো উৎপন্ন হয়? সাধারণত 7 ধরনের আলো উৎপন্ন হয়। এর থেকে আছে এই হলো ইনফ্রারেড ল্যাম্প, ইনফ্রারেড আলো হতে পারে, তারপরে অবলোহিত হতে পারে, বেলুন রশ্মি হতে পারে, গামা রশ্মি হতে পারে। একটা বাল্ব থেকে বা লাইট থেকে লাইট সোর্স থেকে অনেক আলো উৎপন্ন হতে পারে, কিন্তু আমাদের মেডিকেল সেক্টরে কোনো নমুনার পরীক্ষা বা বিশ্লেষণের জন্য আলো ব্যবহার করা হয়। সেই আলোটা ব্যবহার করার জন্য এক বর্ণিতে আলো পাওয়া যায় না, সেই জন্য এক বর্ণিত আলো তৈরি করে নিতে হবে আলাদাভাবে। ওই যে তৈরি করে বা বর্ণালীর আলো থেকে বা দৃশ্যমান আলো থেকে এক বর্ণিত আলোতে পরিণত করার যে ডিভাইস সেটাকে বলা হয় মনোক্রোম্যাটর। আর এখানে বলা হয়েছে মনোক্রোম্যাটিক বিকিরণ, ওই বিকিরণকে পৃথক করার জন্য যে আলো ব্যবহার করা মানে যে ডিভাইস ব্যবহার করা তাকে বলা হয় স্পেকট্রোফটোমিটার। এখানে কি কি বিকিরণ মানে যেমন আমাদের প্রিজম ব্যবহার করা হতে পারে না। তারপরে যে আছে 3.2 একক বিম বিশিষ্ট নাল টাইপ স্পেকট্রোফটোমিটারের বর্ণনা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পর খুলে যাক। এখন প্রশ্নটা হলো একক বিম বিশিষ্ট নাল টাইপ স্পেকট্রোফটোমিটারের বর্ণনা। এখানে কি কি আছে? এটা হলো লাইট সোর্স, LIGST লাইট SOURC, বাল্ব হতে পারে বা লাইট সোর্স। তারপরে এখানে আছে হলো একটা রিফ্লেক্টিং মিরর, এখানে লাগছে কন্ডেন্সিং মিরর, তারপরে এটাও একটা কন্ডেন্সিং মিরর। এটা হলো একটা স্লিট। তারপরে এখানে আসলে হলো একটা হলো কলিমেটিং মিরর বা দর্পণ। কলিমেটিং মিরর বা এটা হলো একটা অবতল দর্পণ। এখানে দুইটা বিন্দু আছে, এখানে দুইটা বিন্দু, এখানে ধরো এম, এটা সি, এটা ধরো এ, বইয়ে কি ওখানে আছে ভিতরে পিই, আচ্ছা ওই বইয়ের এটা এ ধরি, এটা বি ধরি, এ বি সি, এটা ধরো ডি, এটা ধরো ই। বইয়ের তোমরা বইয়ের যেভাবে দিছে ওটা করে না, আমি বোঝানোর জন্য এটা লিখলাম। এটা হলো এম, এটা সি, এটা বি, এটা এ, এটা ডি, এটা হলো ই। তাহলে এখানে কি কি ব্যবহার করা হয়েছে? একটা লাইট সোর্স বা বাল্ব, এখানে একটা কন্ডেন্সিং মিরর, এখানে একটা কন্ডেন্সিং মিরর, একটা স্লিট, একটা কলিমেটিক মিরর বা অবতল দর্পণ, আর এটা হলো প্রিজম। প্রিজম কিন্তু প্রিজমের এক পাশে প্রলেপ দেওয়া যাতে দর্পণের মতো মনে হয়, এক পাশে প্রলেপ দেওয়া, কারণ আমার আলোটা ওই যেদিক থেকে আসবে সেদিকেই ব্যাক করাতে হবে।
আর এখানে রাখতে হবে স্যাম্পল হোল্ডার। স্যাম্পল হোল্ডার এর ভিতরে যে এটা থাকবে এটা হলো স্যাম্পল। তারপরে এটা হলো ফটো ডিটেক্টর বা থাকতে পারে ফটো সেল, ফটো ডিটেক্টর বা ফটো সেল। এখন তোমরা বর্ণনা, এটা যে চিত্রটা অনেক সহজ, যদি একটু মনোযোগ দিয়ে দেখো কি কি লাইট সোর্স থেকে লাইট উৎপন্ন হবে। আমি যদি বাল্ব কোনো পাওয়ার সোর্স দেই, বৈদ্যুতিক সোর্স দিলেন, তাহলে কি এই বাল্বটা জ্বলে উঠবে, জ্বলে উঠলে এখান থেকে আলো উৎপন্ন হবে। উৎপন্ন হয়ে কোথায় আসবে? এই কন্ডেন্সিং মিরর, এটা মিরর মানে দর্পণ, এখানে আলোটা প্রতিফলিত হবে। প্রতিফলিত এম বিন্দুতে আলো আপতিত হয়ে প্রতিফলিত হয়ে সি বিন্দুতে যাবে। কোথায় যাবে? সি বিন্দুতে। সি বিন্দুতে গিয়ে এখন এই যে ডট 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 দেওয়া লাইন, এই লাইনে চলে আসবে। কোথায় আসবে? বি বিন্দুতে। কোথায় আসবে? বি বিন্দুতে। এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এই যে ডট ডট দেওয়া আইসা, ধরো এখানে একটা দিয়েছি এফ, এফ বিন্দুতে, প্রিজমের এফ বিন্দুতে আপতিত হবে। এখান থেকে আবার প্রিজম কি হালকা মাধ্যম থেকে কোনো আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে দিকে ঢুকে, তাহলে আলো কি হবে? আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে। এখন এখান থেকে অবিলম্ব যদি এদিকে থাকে, দূরে সরে গেছে কোথায়? এই ই বিন্দুতে। কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু বের হয়ে যাবে না। কেন? কারণ এখানে সে প্রলেপ দেওয়া আছে, ফলে এখান থেকে ই বিন্দুতে আলোটা আবার প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে ডি বিন্দুতে আসবে। ডি বিন্দুতে আসলে এখান থেকে আবার প্রতিফলিত হয়ে এই আবার কলিমেটিং মিররের এ বিন্দুতে এসে আপতিত হবে। এখন এই যে প্রিজমের ভিতর থেকে যে আলোটা ঢুকলো, প্রিজমের বৈশিষ্ট্য কি? সাধারণভাবে যদি একটা প্রিজম আঁকি, তোমরা হয়তো 9, 10 যাদের ফিজিক্স ছিল হয়তো বা কোর্স ডিপ্লোমাতেও, যদি এখান থেকে একটা আলো পতিত হয় এদিকে, এখান থেকে আবার এটা কি হবে? দিক পরিবর্তন করবে। যাওয়ার কথা কোন দিকে? এই দিকে, কিন্তু না যাইয়া সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই দিকে চলে আসবে। এখন আবার এই ঘন মাধ্যম থেকে আবার যাবে কোথায়? হালকা মাধ্যমে গেলে এখন সে কি হবে? আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সে ছড়িয়ে পড়বে, স্ক্যাটার হবে, ছড়িয়ে। এখন এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, এভাবে 7 বর্ণের আলো 7টা কোণে কৌণিক অ্যাঙ্গেলে সে ছড়িয়ে পড়বে। ধরো এটা পড়লো লাল, এটা পড়লো বেগুনি, বেগুনি থেকে লাল। তার মানে কি? এখান থেকে আলোর বর্ণালী ভাগ হয়ে যায়। তা ভাগ হয়ে গেলে এই ডি বিন্দু থেকে আবার ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গিয়ে আমার যে বর্ণের আলোটা দরকার, ধরো লাল বর্ণ বা বলি, বা নীল বর্ণ বা বেগুনি বর্ণ যেটাই বলি, বা কমলা বা সবুজ, সেই বর্ণের আলোটা এই এ বিন্দুতে আইসা আপতিত হবে। এখন এই এ বিন্দুতে যে আলোটা আসছে এটা কিন্তু একবর্ণী আলো, কিন্তু এখান থেকে যে আলোটা গেল সেটা কিন্তু মিশ্র আলো। ডি বিন্দু থেকে আলোটা একবর্ণী আলো হয়ে গেছে, আর এফ বিন্দু থেকে গিয়ে আলোটা কিন্তু এখনো এখান থেকে মিশ্র। আবার এরকম লাইন এরকম চলে যায়, মানে কি এটার সাথে এটা সংযোগ না, এভাবে এটাও এটার সাথে সংযোগ না। তো এখান থেকে চলে আসে স্যাম্পলের ভিতরে প্রবেশ করবে। এখন এই স্যাম্পল হোল্ডারের ভিতরে আমাদের যে নমুনা, রক্তের সিরাম বা ইউরিন যেটা দরকার হয়, সেটা আমরা এই যে স্যাম্পল হোল্ডারে স্যাম্পল নিব। এখন কেন স্যাম্পল, এই স্যাম্পলের স্যাম্পলের ভিতরে কেন আলো প্রবেশ করাবো? কারণ হলো স্যাম্পল কি করবে, বা যে নমুনাটা কি করবে, এখান থেকে যখন আলোটা যাবে তখন গেলে এই আলোটা সে শোষণ করবে। এই স্যাম্পলের ভিতরে আমাদের মানে প্রয়োজনীয় রিয়েজেন্টও মিশ্রিত থাকবে। এই রিয়েজেন্টের উপস্থিতি এবং এই স্যাম্পলের উপস্থিতির কারণে এইখান থেকে আলোটা যাওয়ার সময় সে কি করবে? কিছুটা আলো শোষণ করবে, কিছুটা আলো শোষণ করবে, আর বাদ বাকি আলো সে যেতে দিবে। এখন প্রথম পর্যায়ে আমি কি করব? এখানে স্যাম্পলে কিছুই নিব না, তাহলে যে আলোটা পাওয়া যাবে এখানে সেই আলো ফটো ডিটেক্টর কি করবে? এর উপর যে আলো পড়লে এর সমতুল্য বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করবে। যদি আলো পড়ছে তাহলে বৈদ্যুতিক সিগন্যাল, ধরো 0.01 মিলি অ্যাম্পিয়ার এখানে কারেন্ট উৎপন্ন হলো। কখন? যখন এখানে স্যাম্পল কিছুই নাই। কিন্তু যখন আমি এই স্যাম্পলটা দিলাম তখন দেখা গেল 0.09 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া গেল। তার মানে কম, ওখান থেকে কম পাওয়া গেল। তো এতটুকু সে কি শোষণ করছে? এখন এই শোষণের পরিমাণ নির্ণয় করতে পারলেই আমাদের এই উপাদানের ঘনত্ব নির্ণয় করতে পারবো।
এই যে একটা মূলনীতি, এটা হলো অ্যানালাইজার বা কালানিমিটার নামক যন্ত্রের প্রাথমিক বা মূলনীতি। এই তত্ত্বের উপর ভিত্তি করেই অ্যানালাইজার, সেমি অটো অ্যানালাইজার, তারপর মাইক্রোপ্রসেসর ভিত্তিক অ্যানালাইজার, কালানিমিটার, যাবতীয় যে যন্ত্রপাতি এই সিস্টেমের বা এই মূলনীতির উপর ভিত্তি করেই বানানো হয়েছে। তোমাদেরকে আবার প্রথম থেকে বলি, আমার উদ্দেশ্য হলো এই নমুনা ভিতরে একবর্ণী আলো পাস করা। তাহলে এই একবর্ণী আলো সে শোষণ করবে। প্রথমবার একটা রেফারেন্স আলো নিব যখন নমুনা থাকবে না, যে এখানে কতটুকু আলো পড়লে কারেন্ট কতটুকু উৎপন্ন, ধরো 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন করে যখন কোনো নমুনা নাই বা রেফারেন্স এখানে বিদ্যুৎ। কিন্তু যখন আমি এখানে নমুনা প্রদান করব, নমুনা দিব, তখন এখান থেকে এই আলোটা যাওয়ার সময় নমুনা কিছু পরিমাণ আলো শোষণ করে নেবে। থাকতে পারে নমুনার ভিতর রিয়েজেন্ট মিশ্রিতও থাকতে পারে বা কেমিক্যাল মিশ্রিত থাকতে পারে, তখন কিছু পরিমাণ আলো সে শোষণ করবে। ফলে কি এখানে যে আগের আলোটা ফটো ডিটেক্টরে পড়বে না, কিছুটা কম পড়বে, কিছুটা কম পড়লে কারেন্টটা কম উৎপন্ন করবে। ধরো এটা উৎপন্ন করে, তাহলে আমার কি এখানে 0.01 মিলি অ্যাম্পিয়ারের ঘাটতি হচ্ছে। তার মানে এইটুকু সে শোষণ করছে, এইটুকু সে শোষণ করছে। এখন সে কিরকম কেন, যা ঘনত্ব যত বেশি হবে শোষণের হার তত বেশি হবে, নমুনার ঘনত্বের হার যত বেশি হবে বা তার শোষণের হার তত বেশি হবে। ঘনত্ব বেশি হলেই শোষণ করে বেশি, মানে কারেন্ট এখানে কম পাওয়া যাবে। ফলে এই কারেন্ট কতটুকু কম পাইলাম সেই হিসাব নিকাশ কইরা এখানের নমুনার কি ঘনত্ব সেটা বাইর করা যাবে। তাহলে স্পেকট্রোফটোমিটারের কাজ কি? এটা হলো একক বিম বিশিষ্ট নাল টাইপ স্পেকট্রোফটোমিটারের বর্ণনা। একক বিম মানে একটা আলো যাবে। তাহলে এটার কাজ হলো কোন নমুনার ভিতরে অবস্থিত ঘনত্ব পরিমাপ করা। তাহলে আশা করি বুঝতে পারছো। আর একবার বুঝাইতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আর একবার বুঝাই দিই, শেষ। তার আগে বুঝতে হবে তোমার প্রিজমের কাজ কি। প্রিজম কি কাজ করে? প্রিজমের ভিতরে যখন আলো যায় তখন সে আলোটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বা বর্ণ অনুযায়ী বিভিন্ন অ্যাঙ্গেলে সে সরিয়ে ফেলায়, মানে স্ক্যাটারিং ঘটায়। তাহলে এখানে একটা প্রিজম ব্যবহার করা হয়েছে, এখানে লাইট সোর্স, দুইটা কন্ডেন্সিং মিরর, একটা স্লিট, তারপর একটা কলিমেটিং মিরর, তারপর একটা স্যাম্পল হোল্ডার যেখানে স্যাম্পল বা নমুনা দেওয়া হবে, রাখা হবে, তারপর একটা ফটো ডিটেক্টর। প্রথমেই যে বলবো যে উপরের চিত্রে একটি একক বিম বিশিষ্ট নাল টাইম স্পেকট্রোফটোমিটারের ব্লক চিত্র বা গঠন চিত্র দেখানো হলো। এখানে কি কি অবস্থায় কি দেখে, একটা লাইট সোর্স হিসেবে বাল্ব, দুটি কন্ডেন্সিং মিরর, একটা স্লিট, একটা কলিমেটিক মিরর, একটা প্রিজম যার এক প্রান্ত প্রলেপযুক্ত একটা প্রিজম, তারপর স্যাম্পল হোল্ডার যেখানে স্যাম্পল নেওয়া হবে এবং একটা ফটো ডিটেক্টর ব্যবহার করা হয়েছে। প্রথমেই যখন লাইট সোর্সকে বা বাল্বটা জ্বালাই দেওয়া হয়েছে, এখান থেকে আলো উৎপন্ন হলে এই কন্ডেন্সিং মিরর, এটা ধরো 1, এটা কন্ডেন্সিং মিরর ধরো 2, কন্ডেন্সিং মিরর অনের এম বিন্দুতে আপতিত হবে। ফলে এখান থেকে আলোটা প্রতিফলিত হইয়া কন্ডেন্সিং মিরর 2 এর সি বিন্দুতে পড়বে। এখান থেকেও আবার এটা প্রতিফলিত হইয়া কি হবে, কলিমেটিক মিররের বি বিন্দুতে এসে পড়বে। বি বিন্দুতে এসে পড়লে এখান থেকে এই দর্পণ সে কি করবে, প্রতিফলিত করবে আলোটাকে। কোথায় যাবে? প্রিজমের ভিতরে গিয়ে পড়বে। প্রিজমের ভিতর দিয়ে গিয়ে পড়লে এখন পর্যন্ত এটা মিশ্র আলো বা যৌগিক আলো যখন এখানে আপতিত হবে এর প্রিজমের ডি বিন্দু থেকে, তো আবার বের হবে। বের হইলে এখন যখন বের হবে প্রিজম থেকে, তখন এটা এক বর্ণের আলো হিসেবে বের হবে, কারণ ছড়িয়ে পড়ে। এই যে দেখলাম ছড়িয়ে পড়ে। না, আমার যেটা প্রয়োজন, ধরো এই লালটা প্রয়োজন, এই লালটাকে আমি এই বিন্দুতে আপতিত করলাম এই বিন্দুতে। এখান থেকে আবার প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? তীর চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝবা। তাহলে ডি বিন্দু থেকে এ বিন্দুতে আপতিত হয়ে এটা এর ভিতর দিয়ে কোথায় আসবে? স্যাম্পল হোল্ডারের দিকে। স্যাম্পল হোল্ডার দিকে। এখন প্রথমবার কি করবে, স্যাম্পলের হোল্ডারের ভিতরে আমি কোনো স্যাম্পল নিব না, একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। এই অবস্থায় ফটো ডিটেক্টরে কি পরিমাণ আলো মানে বিদ্যুৎ উৎপন্ন হয় বা আলো পড়লে ফটো আলো বিদ্যুৎ উৎপন্ন করবে, তো কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা আমার দেখতে হবে। দ্বিতীয় পর্যায়ে কি করব, আমি এখানে স্যাম্পল নিব বা নমুনা নিব, বা যেটা এখানে সিরাম হোক বা ইউরিন হোক, যেটাই হোক, স্যালাইভা হোক, সেটার ভিতরে মানে যথাযথ রিয়েজেন্ট নিয়ে যখন আমি এখানে নিব, তখন সে কি এর ভিতর থেকে আলো যাওয়ার সময়, পাস করার সময় সে কিছুটা আলো শোষণ করবে।
এখন কত এই শোষণ যতটুকু শোষণ করবে ধরো এটা পাইলাম আনুমানিক, তো শোষণ হইল কত 0.0.0001 মিলি অ্যাম্পিয়ার শোষণ হইল। এখন এইটা হিসাব করে এর ঘনত্ব পরিমাপ করা যাবে, কারণ এর ঘনত্ব যত বেশি হবে এর আলো শোষণের হারও তত বেশি হবে। তারপর হলো 2 বিম বিশিষ্ট স্পেকট্রোফটোমিটারের বর্ণনা। মুছতে হবে। ক্লাসটা সরাসরি করতে পারলে ভালো হতো, কি উপায়? অনলাইনে কিভাবে কি বুঝতে পারতেছো আমি জানি না। অনলাইন ক্লাসের সময় কেউ কল দিব না। তারপরে হলো 2 বিম বিশিষ্ট স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, এখন 2 বিম বিশিষ্ট স্পেকট্রোফটোমিটারের চিত্র এখানে দেওয়া হলো। এখানে কি আছে, একটা ল্যাম্প ব্যবহার করা হয়েছে, একটা মনোক্রোমেটর, যার কাজ হয়েছে এই এক বর্ণীয় আলো তৈরি করা। এখান থেকে ল্যাম্প থেকে উৎপন্ন আলোকে এক বর্ণীয় আলোতে পরিণত করবে এই মনোক্রোমেটর। এখান থেকে 2টা ভাগ হয়ে গেছে, একটা আলো চলে গেছে এদিকে গিয়ে মিররে রিফ্লেক্ট হয়ে রেফারেন্স, এখানে একটা আদর্শ কোনো কিছুর নমুনা একটা আদর্শ মান থাকবে, এখানে একটা রেফারেন্স হিসেবে এখন একটা নমুনা বা স্যাম্পল ব্যবহার করব। রেফারেন্স একটা নমুনা ব্যবহার করব, একটা রেফারেন্স নমুনা আদর্শ মান। তোমরা যেমন কোনো কিছু, যেমন আমরা দোকানে গেলে কি 1 কেজি ধরো চাল কিনবো, কি করে আগে দাড়ি পাল্লা নাই, তারপরে 1 কেজির পাথর দেয় বাটখারা, তারপরে 1 কেজি চাল দেয়। তার মানে কি ওই বাটখারাটা হলো রেফারেন্স। তাই এখানে এরকম একটা রেফারেন্স মান বা নমুনা দেওয়া থাকবে। আর এখানে এই ফটো ডিটেক্টর এখানে একটা, এখানেও একটা, আর স্যাম্পল এখানে। আমরা 2টা অংশ একই, এখান থেকে একই আলো একটা এদিকে পাস করে মিরর থেকে রেফারেন্সের ভিতর দিকে নিব, আর একটা এখানে সরাসরি এখান থেকে বিম স্প্লিটের মাধ্যমে এদিকে গিয়ে স্যাম্পলের ভিতর থেকে আবার এখানে 2টাতে একটা ফটো ডিটেক্টর আছে। আর এখান তাহলে গত এই আগের টপিকটা যদি বুঝে থাকো তাহলে কি ল্যাম্প থেকে আলো উৎপন্ন হবে, এটা মনোক্রোমেটর কি এক বর্ণীয় আলোতে পরিণত করবে, এখান থেকে আলোতে কি 2টা ভাগ হয়ে একটা স্যাম্পল এর দিকে আগাবে, আর একটা আবার মিররে রিফ্লেক্ট হয়ে রেফারেন্সের দিকে আগাবে। এখন এখান থেকে রেফারেন্সের দিকে আগালে সে কি হবে, এখানে আলোর শোষণ ঘটবে, এখানে আলো অ্যাবজর্ব করবে, আলোর অ্যাবজর্পশন হবে বা শোষণ, আলোর অ্যাবজর্পশন বা আলোর শোষণ ঘটবে এখানে।
তারপরে এই ফটো ডিটেক্টরে সেই আলোটা পতিত হবে যে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হইলো, সেটা আসবে কোথায়, এইখানে। আবার এখান থেকে সে আলোটা চলে আসবে স্যাম্পলের ভিতরে, এখানেও আলোর শোষণ ঘটবে। আর এখানে ফটো ডিটেক্টর শোষণের পরে যে উৎপন্ন যা বিদ্যুৎ বা বৈদ্যুতিক সিগন্যাল সেটা উৎপন্ন করবে, এবং এই দুইটা রেশিও করবে, দুইটার রেশিও মানে কি তুলনা করবে। তুলনা করলে এই স্যাম্পলের তুলনায় ডিসপ্লেটার কি করবে, দুইটার দিকে, একটা স্যাম্পলের দিকে আর একটা মিররের দিকে কি সেই উৎপন্ন একবর্ণী আলোকে প্রতিফলিত করবে। এখন মিরর থেকে এই আলোটা কোথায়, আমার রেফারেন্সের ভিতরে চলে যাবে, এখানে আলোর শোষণ ঘটবে। সেই কতটুকু শোষণ ঘটলো বা শোষণের পরে যে আলোটা থাকলো সেইটা এখানে ফটো ডিটেক্টরে পড়বে। ফটো ডিটেক্টর কি করবে, সেই আলোর সমতুল্য বৈদ্যুতিক সিগন্যাল উৎপন্ন করে এই অপশনে প্রদান করবে। আবার এখান থেকে এই স্যাম্পল কি করবে, এখানেও এই একবর্ণী আলোর শোষণ ঘটবে। শোষণের পরে যে বাদবাকি যে আলোটা থাকে সেটাই ফটো ডিটেক্টরে পড়বে, পড়লে সমতুল্য বৈদ্যুতিক সিগন্যাল উৎপন্ন করবে এবং এটাও এই রেশিওতে প্রদান করবে। এখন এখান থেকে একটা বৈদ্যুতিক সিগন্যাল আসলো, এখান থেকে একটা বৈদ্যুতিক সিগন্যাল আসলো, দুইটা সিগন্যালকে তুলনা করবে, সেই রেফারেন্সের তুলনায় কতটুকু কম বা কতটুকু বেশি সেই অনুযায়ী এর নমুনার ঘনত্ব পরিমাপ করে দিবে। ক্লিয়ার? এটা হলো ডিসপ্লে। তারপর এটা হলো মাইক্রোপ্রসেসর। মেমোরি। তারপর হলো রেকর্ডার, আউটপুট, তারপর হলো মোটর ড্রাইভ, মোটর ড্রাইভ, মোটর ড্রাইভ, মোটর ড্রাইভ। তারপরে এখানে হলো ল্যাম্প, ল্যাম্প কন্ট্রোল। সবাই বই সামনে নিয়ে নাও, কারণ অনেক সময় এটা চিত্র বুঝতে পারবে না। অনলাইনে মাঝে মধ্যে এখানে নেটওয়ার্ক আপ ডাউন করলে আপসা হয়ে যায়, আবার ক্লিয়ার হয়, অনেকে নাও দেখতে পারো, এই জন্য বই সামনে নিয়ে নাও। কনভার্টার